আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা যেটা আলোচনা করব দেখো ক্লাস 11-এর চ্যাপ্টার 12 জৈব রসায়নের মৌলিক নীতি এবং প্রক্রিয়া, অর্গানিক কেমিস্ট্রি বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স। এই চ্যাপ্টারতে রয়েছে টোটাল দেখো 7 নম্বর। এমসিকিউ দুটো 1 নম্বর করে রয়েছে, আর একটা 2 নম্বরের প্রশ্ন রয়েছে, আর 3 নম্বরের প্রশ্ন একটা রয়েছে। টোটাল 7 নম্বরের প্রশ্ন। ওকে, এখন দেখো এই চ্যাপ্টারটা আমরা যে প্রশ্ন উত্তরগুলো, যেগুলো সালের প্রশ্ন উত্তর, সেগুলো আলোচনা করবো। দেখো সালের প্রশ্ন উত্তর তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেই সালের প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করব। প্রথমে দেখো 2014 সাল, নতুন সিলেবাস 2014 সাল থেকে শুরু হয়েছে। নিচের কোনটি হাইপার কনজুগেশন দ্বারা স্থায়িত্ব লাভ করে? হাইপার কনজুগেশন দ্বারা কোনটা স্থায়িত্ব লাভ করে? যেখানে দেখো এই কার্বোক্যাটায়নের পাশে কার্বন, যাতে আলফা কার্বনে হাইড্রোজেন থাকে, এটা রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজড হয়। এইটা একমাত্র দেখো কার্বোক্যাটায়ন, তার পাশে এইটা আলফা কার্বন, এই আলফা হাইড্রোজেন রয়েছে, এখানে হাইপার কনজুগেশনটা হবে। অ্যানায়নে হাইপার কনজুগেশন হয় না, আর এটাও এমন একটা ভিনাইল ক্যাটায়ন, এখানে হাইপার কনজুগেশন হবে না। সুতরাং একমাত্র অপশান বিটা, এইটা হাইপার কনজুগেশন দ্বারা স্থায়িত্ব লাভ করে, অপশান বি। নিচের যৌগগুলির মধ্যে কোনটি নাইট্রোজেনের ল্যাসায়ন পরীক্ষায় সাড়া দেয় না? নাইট্রোজেনের ল্যাসায়ন পরীক্ষায় সাড়া দেবে না কোনটি? ল্যাসায়ন পরীক্ষায় নাইট্রোজেনের সাড়া দিতে গেলে দেখো অবশ্যই জৈব যৌগে কার্বন এবং নাইট্রোজেন দুটো থাকতে হবে। এখন ল্যাসায়ন পরীক্ষায় দেখো সাড়া দিতে গেলে তোমার কার্বন আর নাইট্রোজেন দুটো থাকতে হবে। সুতরাং এইখানে দেখো যৌগগুলির মধ্যে কোনটি ল্যাসায়ন পরীক্ষায় সাড়া দেয় না? এই যে অপশান সিটা রয়েছে, দেখো অপশান সি যেটা, এখানে দেখো কার্বন নেই। সুতরাং অপশান সিটা হচ্ছে সঠিক উত্তর। এটা হলো সঠিক উত্তর, এটা সাড়া দেয় না। আচ্ছা, এরপর দেখো রয়েছে সমযোজী বন্ধনের কি ধরনের বিভাজনে মুক্তমূলক উৎপন্ন হয়? উপযুক্ত চিত্র সহ উদাহরণ দাও। সমযোজী বন্ধনের সুষম বিভাজন অর্থাৎ হোমোলাইটিক ফিশনের ফলে মুক্তমূলক উৎপন্ন হয়। যেমন দেখো CH3Cl-কে যদি আমরা H নিই অর্থাৎ সূর্যালোক দিই, তাহলে এই দুটো ইলেকট্রন রয়েছে একটা বন্ধনে, একটা ইলেকট্রন CH3-র দিকে, আরেকটা ইলেকট্রন ক্লোরিনের দিকে, ফলে মিথাইল মুক্তমূলক এবং ক্লোরিন মুক্তমূলক তৈরি হচ্ছে। এই হচ্ছে তোমার 1 নম্বর, 2 নম্বর। অথবা রয়েছে দেখো প্রদত্ত যৌগটি IPC নাম লেখো। IPC নাম, এই যে যৌগটা রয়েছে, এটা দেখো আমরা এই যে OH গ্রুপটা যেদিকে আছে, OH গ্রুপ অর্থাৎ এটা কার্যকরী গ্রুপ, তাই এদিক থেকে নাম্বারিং করব 1, 2। 2-এ ব্রোমো ক্লোরো আছে, তাহলে ব্রোমো আর ক্লোরোর মধ্যে ব্রোমোটা আগে লিখতে হবে, কারণ ব্রোমোর হচ্ছে বিটা আগে আছে আর ক্লোরো সি পরে। সুতরাং 2 ব্রোমো 2 ক্লোরো, আর দুটো কার্বন আছে, তাই ইথান, ইথ যোগ আন ইথান, তার সঙ্গে অল ইথানল, 2 ব্রোমো 2 ক্লোরো ইথানল। আরেকটা বলছে নিচের যৌগটির গঠন আঁকো। 3,4 ডাইমিথাইল পেন্টানোইক অ্যাসিড। পেন্টানোইক অ্যাসিড মানে 5টা কার্বন, তাই না? আর হচ্ছে এখানে 1, 2, 3, 4, 5 এইভাবে পরপর লেবেলিং করে দাও। পেন্টানোইক অ্যাসিড, নোইক অ্যাসিড মানে পেন্টান যোগ ওইক অ্যাসিড, সুতরাং এটা CH গ্রুপ রয়েছে 1 নম্বরে। আর 3 আর 4-এ দুটো মিথাইল দিয়ে দাও, এই 3 নম্বরে মিথাইল, 4 নম্বরে মিথাইল, বাকিগুলোতে হাইড্রোজেন দিয়ে দাও। ওকে, তাহলে আমরা পেয়ে যাব। আমি আরেকবার দেখাচ্ছি, দেখো কীভাবে করবে। এইভাবে পরপর 5টা কার্বন, 1, 2, 3, 4, 5, 3 আর 4-এ মিথাইল, সুতরাং 3-এ মিথাইল, 4-এ মিথাইল দিয়ে দিলাম। আর পেন্টানোইক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড, সুতরাং এটা দিয়ে দিলাম। এবার বাকি কার্বনের 4টে ভ্যালেন্সি, 4টে যোজিতা, বাকিগুলো এখানে একদিকে একটা হয়েছে, বাকি 3টে হাইড্রোজেন। এদিকে দেখো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আর একটা হাইড্রোজেন হবে। এটাও এরকম 3 দিকে 3টে হাত রয়েছে, একটা হাইড্রোজেন। আর এটা এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, সুতরাং এখানে 2টো হাইড্রোজেন হবে। এই হচ্ছে তোমার যৌগটা। অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটেটের ক্যানোনিক্যালগুলি আঁকো।
কোন ক্ষেত্রে রেজোন্যান্স বেশি গুরুত্বপূর্ণ যুক্তি সহ উত্তর দাও। এখন রেজোন্যান্সগুলো কীভাবে আঁকবে দেখো, অ্যাসিডের রেজোন্যান্স যখন করবে, এই অ্যাসিটিক অ্যাসিড, এখানে নাইট্রোজেনের এই অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, লোন পেয়ারটা এই আসবে, আর এই ইলেকট্রনটা বায়ুমণ্ডলের ইলেকট্রনটা অক্সিজেনের মাথায় উঠে আসবে। তাহলে এটা CH3C, এটা O মাইনাস হয়ে যাচ্ছে, আর এখানে দ্বিবন্ধন OH, অক্সিজেনটা প্লাস। এটা হচ্ছে তোমার অ্যাসিডিক অ্যাসিড। আর অ্যাসিডের আয়নের ক্ষেত্রে কী হবে, O মাইনাস, এবার এটাই আসছে, এটাই উঠে গেল, তাহলে কী হবে, সেটা CH3CO মাইনাস আর ডবল বন্ড O। এখন এই দুটোর মধ্যে কোন ক্ষেত্রে রেজোন্যান্স বেশি গুরুত্বপূর্ণ? দেখো এই ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কি এখানে সমতুল্য রেজোন্যান্স গঠন তৈরি হচ্ছে। এই দুটো রেজোন্যান্স গঠন দেখো সমতুল্য, আর এখানে দেখো এটা প্রসম আর এটা হচ্ছে চার্জ বিশিষ্ট, ফলে এক্ষেত্রে কিন্তু রেজোন্যান্সটা কম গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাসিডের আয়নের ক্ষেত্রে রেজোন্যান্স গঠনাকৃতি সমতুল্য, তাই এক্ষেত্রে রেজোন্যান্স বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে দেখো একটি জৈব যৌগে কার্বন ও হাইড্রোজেনের পরিমাণগত বিশ্লেষণের নীতি। একটা জৈব যৌগে কার্বন আর হাইড্রোজেনের পরিমাণগত বিশ্লেষণ কীভাবে, কতটা পরিমাণ আছে বের করবে। এটার জন্য কি করতে হবে, জৈব যৌগকে নিয়ে তার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে সেখানে আমরা কি করব, কিউপ্রিক অক্সাইড দিয়ে হিট করব, জৈব যৌগের মধ্যে কার্বন আছে, তাকে কিউপ্রিক অক্সাইড দিয়ে হিট করলে কি হবে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আবার যে হাইড্রোজেন রয়েছে তাকে কিউপ্রিক অক্সাইড দিয়ে হিট করলে সেখান থেকে জল তৈরি হবে। এখন এই কার্বন ডাইঅক্সাইড আর জল, এটা যে কতটা তৈরি হয়েছে, এই জৈব যৌগটা নির্দিষ্ট নেওয়া হয়েছে, সেখান থেকে কতটা কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হচ্ছে সেটা মাপার জন্য কি করতে হবে, এই যে কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হচ্ছে এটাকে যথাক্রমে আমরা অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড পূর্ণ ইউটিউবের এবং কেউইচ পূর্ণ ইউটিউবের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবো। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড কী করবে, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার জলটা শোষণ করে নেবে, আর কেউইচ পূর্ণ ইউটিউবের মধ্যে দিয়ে পাঠালে এটা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেবে। তাহলে কতটা জল আর কতটা কার্বন ডাইঅক্সাইড শোষণ হচ্ছে সেটা পেয়ে যাব, আর শোষিত জলীয় বাষ্প আর কার্বন ডাইঅক্সাইডের ভর থেকে আমরা হাইড্রোজেন এবং কার্বনের পরিমাণ পেয়ে যাব। 2015 সালের প্রশ্ন, কোন কার্ব অ্যানায়নটি সর্বাপেক্ষা সুস্থির? CH3 মাইনাস, CH3CH2 মাইনাস, CH3CH CH3 মাইনাস, একটা টার্সিয়ারি। এখন দেখো অ্যানায়নগুলো যত হচ্ছে প্লাস এফেক্ট দেবে, এই CH3 গ্রুপ কি করে প্লাস এফেক্ট দেয়, প্লাস এফেক্ট দিলে কী হবে, কার্বনের মাথায় ঋণাত্মক চার্জ বেড়ে যাবে, নেগেটিভ চার্জ বেড়ে যাবে। এখানে 3টে প্লাস এফেক্ট দিয়ে কার্বনের মাথায় নেগেটিভ চার্জটা অনেক বাড়িয়ে দিচ্ছে, ফলে এটার স্থায়িত্ব সবচেয়ে কম হবে। এটাও দুটো, এখানে একটা, আর এটাতে কোনো প্লাস এফেক্ট নেই, ফলে এটা তুলনামূলকভাবে বেশি সুস্থির হবে। আচ্ছা, CH3C এর নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল উভয় রূপেই আচরণ করতে পারে কেন? ওকে, কেন এটা নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল দুটো হিসেবে আচরণ করতে পারে, তার কারণটা কি দেখো, CH3CM এটা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল দুটো হিসেবে আচরণ করতে পারে। এটা নিউক্লিওফাইল হিসেবে আচরণ করে কারণ কি এই নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে, তাই এটা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে আচরণ করে। নিউক্লিওফাইল কারণ কি এটা নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। আবার দেখো কার্বন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎমাত্রা বেশি, ফলে এই কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন জোড় নাইট্রোজেনের দিকে সরে আসবে, ফলে নাইট্রোজেনের দিকে ডেল্টা মাইনাস আর কার্বনের দিকে ডেল্টা প্লাস হয়ে যাবে। যেহেতু কার্বনটা ডেল্টা প্লাস হয়ে যাচ্ছে, ফলে এখন দেখো নিউক্লিওফাইল এখানে কার্বনে অ্যাটাক করতে পারবে, যেহেতু কার্বনটা ডেল্টা প্লাস হচ্ছে তাই এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, ফলে নিউক্লিওফাইল এই কার্বনে অ্যাটাক করবে, এটা ইলেকট্রোফাইল হিসেবে আচরণ করবে। তাহলে এখানে দেখো কার্বনের ডেল্টা প্লাস অর্থাৎ পজিটিভ চার্জের জন্য এটা ইলেকট্রোফাইল, আর নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে বলে এটা নিউক্লিওফাইল হিসেবে আচরণ করছে, তাই এই অণুটা নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল দুটো হিসেবে আচরণ করছে।
আচ্ছা, আইপিসি নাম লিখতে হবে। দেখো আমি যৌগটাকে একটু লিখছি। দেখো CH3 CO CH2 CH Cl আর CO CH3, এই হচ্ছে তোমার রয়েছে। এখন দেখো এখানে দুটো কিটো গ্রুপ আছে, তাই না? এই একটা কিটো আর একটা কিটো। আমি নাম্বারিংটা এদিক থেকে করবো, কারণ এদিক থেকে করলে ক্লোরিনটা 3-এ তাড়াতাড়ি মানে কাছাকাছি নাম্বারিং হবে। 1 2 3 4 5 6। এদিক থেকে করলে 1 2 3 4-এ ক্লোরিনটা নাম্বারিং হবে। ওকে, তাহলে আমি এদিক থেকে নাম্বারিং করলাম। আর কিটো দেখো যেদিক থেকে করি এখানে 2, এদিক থেকে করলেও 2। ওকে, তাহলে এটা প্রতিস্থাপক আগে লিখে নিই। 3 ক্লোরো। এবার দেখো 6টা কার্বন আছে, সুতরাং হেক্স যোগ এন, হেক্সেন। আর 2 আর 5-এ কিটো আছে, 2,5 ডাই ওন। কিটোন থাকলে ওন হয়, 2,5 ডাই ওন। ওকে, আচ্ছা এরপরের প্রশ্ন দেখো, আরেকটা দিয়েছে নিচে যৌগগুলির গঠন আঁকো। গঠন আঁকতে বলেছে। দেখো হেক্স 1 in 4 আইন, তাহলে হেক্স যেহেতু তো আমি 6টা কার্বন লিখে নিলাম। এবার এটা 1 2 3 4 করে নাম্বারিং করে দাও। এবার বলেছে হেক্স 1 in 4 আইন। 1 in মানে এই দ্বিবন্ধন করে দাও, আর 4 আইন তাহলে এখানে ত্রিবন্ধন করে দাও। এবার বাকি কার্বনের হাতগুলোকে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করো। তাহলে এটা হচ্ছে CH2। এখানে 3টে হয়ে গেছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন দিতে হবে। এখানে 4টে হয়ে গেছে, এটাও 4টে হয়ে গেছে, আর এটা একটা এদিকে আছে, সুতরাং এদিকে 3টে হয়ে গেল। আচ্ছা এবার দেখো আরেকটা দিয়েছে 5 অ্যামিনো পেন্ট 3 ইনোইক অ্যাসিড। তাহলে পেন্ট বলেছে 5টা কার্বন, 1 2 3 4 5। এবার দেখো বলেছে 5 অ্যামিনো, তাহলে এখানে 5 নম্বরে অ্যামিনো, তাহলে এখানে NH2 করে দিই 5-এ। পেন্ট 3 ইনোইক অ্যাসিড। 3 ইনোইক, এটাকে ভেঙে লেখো, ইন যোগ ওইক। ইনোইক মানে ইন আর ওইক, তাহলে ইন মানে 3 ইন, 3 নম্বরে ইন দ্বিবন্ধন, আর ওইক অ্যাসিড মানে COOH। ওকে, এটা সবসময় ধারে থাকে। এবার সবগুলো হয়ে গেলে এবার বাকি হাইড্রোজেন দিয়ে দাও। এখানে 2টো হাইড্রোজেন হবে, এখানে 3টে হয়ে গেছে, একটা হাইড্রোজেন। এখানেও দেখো 3টে, 2টো আর একটা 3টে হয়ে গেছে, তাহলে একটা হাইড্রোজেন, আর এখানে 2টো হাইড্রোজেন, সুতরাং যৌগ হয়ে গেল। সুতরাং এইভাবে আমরা যৌগটা তৈরি করলাম। এবার বলছে দেখো মূলকগুলিকে -I প্রভাবের ঊর্ধ্বক্রমে সাজাও। -I প্রভাব, এটা দেখো আয়োডিনের থেকে ব্রোমিনের তড়িৎতা বেশি, ক্লোরিন আরও বেশি, ফ্লোরিন আরও বেশি, সুতরাং -I প্রভাবের ক্রম এটা। CH3 হলতি C+ আর CH3 CH2+ অপেক্ষা বেশি স্থায়ী কেন? তাহলে এই টারসিয়ারি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে ইথাইল কার্বোক্যাটায়ন, কোনটা বেশি স্থায়ী? এটা দেখো ইথাইল কার্বোক্যাটায়ন বেশি আর টারসিয়ারিটা বেশি স্থায়ী। তার কারণটা কি? এটা টারসিয়ারি আর একটা দিয়েছে ইথাইল। টারসিয়ারিটা বেশি স্থায়ী, তার কারণ কি? দেখো এখানে এই যে কার্বোক্যাটায়নের পাশে এগুলো সব আলফা, এখানে 9 আলফা হাইড্রোজেন, দেখো 3টে 9 আলফা হাইড্রোজেন, সুতরাং এখানে 9 হাইপার কনজুগেশন, 9টা হাইপার কনজুগেশন। আর এর পাশে দেখো মাত্র 3টে, এখানে 3 আলফা হাইড্রোজেন, সুতরাং 3 হাইপার কনজুগেশন, এখানে মাত্র 3টে হাইপার কনজুগেশন। আরেকটা দেখো হাইপার কনজুগেশন যত বাড়ে স্থায়িত্ব বাড়ে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে +I এফেক্ট, এখানে 3টে +I এফেক্ট, 3 +I এফেক্ট, আর এখানে মাত্র একটা +I এফেক্ট, সুতরাং এখানে হাইপার কনজুগেশন বেশি, +I এফেক্ট বেশি, সুতরাং এটা স্থায়িত্ব বেশি। আর এখানে হাইপার কনজুগেশন এবং +I এফেক্ট দুটোই কম, তাই এর স্থায়িত্ব কম। নিচের যৌগগুলি দুটিতে ইলেকট্রোফিলিক কেন্দ্র চিহ্নিত করো। ইলেকট্রোফিলিক কেন্দ্র দেখো CH3 CHO, CHO-কে যদি ভেঙে লেখো ডবল বন্ড H, ওকে, ডবল বন্ড OH। আর এখানে দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎত্ব বেশি, কার্বন থেকে ইলেকট্রন টানবে, তাহলে কার্বনটা ডেল্টা প্লাস হবে, সুতরাং এটা ইলেকট্রোফিলিক কেন্দ্র।
আর CH3CN এরকম কার্বনটা হচ্ছে ডেল্টা প্লাস, CN ডেল্টা মাইনাস হবে, তাই কার্বনটা হচ্ছে ইলেকট্রোফিলিক কেন্দ্র। আচ্ছা, এবার 2016 সালে দেখো, কোনো জৈব যৌগে নাইট্রোজেন এবং সালফার দুটি মৌলই বর্তমান থাকলে ল্যাসাইন নির্যাসে কোন আয়নটি পাওয়া যাবে? নাইট্রোজেন আর সালফার দুটোই থাকলে সেখান থেকে SCN মাইনাস তৈরি হবে। কার্বন, সালফার আর নাইট্রোজেন সবগুলো মিলে SCN থায়োসায়ানাইড তৈরি হবে। নিচের কোন যৌগটিতে কার্বন কার্বন পরমাণু বর্তমান? কার্বন কার্বন দেখতে গেলে দেখতে হবে যে একটা কার্বনের সঙ্গে 4টে গ্রুপ আলাদা আছে কিনা। এখানে দেখো কোনো কার্বনের সঙ্গে 4টে গ্রুপ আলাদা নেই। এটাতেও দেখো এই কার্বনের সঙ্গে 4টে গ্রুপ আলাদা নেই। একমাত্র এই যে কার্বনটা রয়েছে CH3CHOH, এই যে কার্বনটা, এর সঙ্গে দেখো CH3 আছে, H আছে, OH আছে আর COH। সুতরাং এখানে 4টে কার্বন, মানে এই একটা কার্বনের সঙ্গে 4টে গ্রুপ আলাদা আছে, তাই এটা হচ্ছে কাইরাল। আমি আরেকবার দেখাচ্ছি, দেখো CH3C, এখানে H, OH, COOH, এই যে যৌগটা। এখানে দেখো এই কার্বনের সঙ্গে দেখো 4টে গ্রুপ আলাদা, একটা এই 4টে গ্রুপ সব দেখো আলাদা আছে, তাই এটা হচ্ছে কাইরাল কার্বন। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি তীব্র অম্ল? এখন এগুলো দেখো সবই হাইড্রোকার্বন, একমাত্র এখানে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আছে, তাই এটা হচ্ছে সবচেয়ে বেশি তীব্র অম্ল হবে, কারণ অক্সিজেনের তড়িৎ অনেক বেশি, তো তাই এখানে এটা আম্লিক হবে। অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিডের মধ্যে কোনটি বেশি আম্লিক এবং কেন? দেখো অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড কোনটা বেশি আম্লিক হবে? আম্লিকতা নির্ভর করে কার ওপর? আম্লিকতা নির্ভর করে এখান থেকে দেখো অক্সিজেন যত ইলেকট্রন টানবে, এই OH বন্ধনে অক্সিজেন যত ইলেকট্রন টানবে তত এখান থেকে H+টা সহজে নির্গত হবে, কারণ যত এদিকে টানবে তত এটা ডেল্টা মানে সেদিকে ডেল্টা প্লাস হবে, ফলে এখান থেকে H+টা সহজে নির্গত হবে। এখানে দেখো অক্সিজেন ইলেকট্রন টানছে, এখানেও টানছে, কিন্তু এদিক থেকে এই প্লাস আই এফেক্টের জন্য অক্সিজেনের টানটা কমে যাবে, এই অক্সিজেনের টানটা কমে যাবে, ফলে OH বন্ধনটা তুলনামূলক শক্তিশালী হয়ে যাবে, এখান থেকে H+টা কম নির্গত হবে। তাহলে এখানে CH3 প্লাস আই এফেক্টের জন্য অক্সিজেনের মাথায় ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, ফলে OH বন্ধনের ইলেকট্রনকে কম পরিমাণে নিজ দিকে টানবে, ফলে H+ কম নির্গত হবে। কিন্তু এখানে কোনো এরকম প্লাস এফেক্ট না থাকার জন্য অক্সিজেন OH বন্ধনের ইলেকট্রনকে বেশি টানবে, ফলে কী হবে, এখানে হচ্ছে H+টা সহজে নির্গত হবে, বেশি নির্গত হবে, তাই এখান থেকে এর অ্যাসিড ধর্মটা বেশি হবে। আচ্ছা, এরপরে দেখো IPC নাম পরের পাতায় রয়েছে। IPC নাম চেয়েছে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় পরে এটা দেখো 3টে OH আছে, তাহলে 1 2 3, 3টে OH-কে 1 2 3 নম্বর নাম দিলাম। তার 3টে কার্বন আছে, তাই প্রোপেন, আর 1 2 3 নাম্বারিং করলাম। 3টে OH আছে, তাই ট্রাইল, তাহলে প্রোপেন 1 2 3 ট্রাইল। আর এটা দেখো CH3CCl2 CH2COOH, এদিক থেকে নাম্বারিং করবো যেহেতু এটা কার্যকরী গ্রুপ, 1 2 3 4, তাহলে 3-এ দেখো 2টো ক্লোরো আছে, তাই 3 3 ডাইক্লোরো, 4টে কার্বন, বিউটান, তার সঙ্গে ওইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। কোন ধর্মের দ্বারা CH3C+ আয়নের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়? CH3C+ আয়নের 3টি CH3 গ্রুপের প্লাস এফেক্ট আর হাইপার কনজুগেশন ধর্মের দ্বারা স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়, অর্থাৎ এখানে প্লাস এফেক্ট আর হাইপার কনজুগেশন এই দুটোর সাহায্যে স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। আচ্ছা, 2017 সালে নাইট্রোজেনযুক্ত জৈব যৌগকে ধাতব সোডিয়াম দ্বারা উত্তপ্ত করলে নিম্নলিখিত কোন যৌগটি উৎপন্ন হয়? নাইট্রোজেনযুক্ত জৈব যৌগকে ধাতব সোডিয়াম, তাহলে নাইট্রোজেন আর সোডিয়াম আর হচ্ছে তোমার কার্বন মিলে কি তৈরি করবে? কার্বন, নাইট্রোজেন আর সোডিয়াম মিলে কী হবে? NaCN, অর্থাৎ NaCN মানে Na প্লাস আর CN মাইনাস, সোডিয়াম সায়ানাইড। সুতরাং এটা অপশান ডি, সোডিয়াম সায়ানাইড তৈরি হবে। আচ্ছা, এরপর নিচের কোন কার্বোক্যাটায়নটি সর্বাপেক্ষা সুস্থির? এখানে দেখো যে কটা দেওয়া আছে তার মধ্যে কোনটা সবচেয়ে সুস্থির হবে? এটার মধ্যে দেখো শুধু প্লাস আই এফেক্ট বা হাইপার কনজুগেশন, এই যেখানে আলফা 2টো আছে, আর এটা দেখো রেজোন্যান্স হবে, অ্যালাইল, এই যে রেজোন্যান্স করবে। এটা বেনজাইল, এখানে রেজোন্যান্সটা অনেক বেশি হবে। এটা টারসিয়ারি, এখানে শুধুমাত্র হাইপার কনজুগেশন। তাহলে এই দেখো এই যে বেনজাইলটা এখানে সবচেয়ে বেশি রেজোন্যান্স হবে, আমি দেখাচ্ছি, দেখো বেনজাইলের সবচেয়ে বেশি রেজোন্যান্স হবে।
এই CH2 প্লাস, দেখো এই ইলেকট্রনটা এখানে এলো, বেঞ্জিন রিংটা বড় তো তাই এখানে অনেক রেজোন্যান্স হবে। CH2টা প্লাস হলো। এবার হচ্ছে দেখো ইলেকট্রনটা ঘুরে এইখানটায় আসবে, ফলে এটা এইখানটা ডবল বন্ড হচ্ছে আর এটা প্লাস হয়ে যাচ্ছে, আবার এটা ঘুরে এইখানটা আসবে। এইরকমভাবে তোমার অনেকগুলো রেজোন্যান্স হবে, তাই বেঞ্জাইলটা সবচেয়ে বেশি স্বস্তির হবে। নিম্নলিখিত যৌগগুলির ক্ষারকীয়তার ক্রম ব্যাখ্যা করো। ক্ষারকীয়তার ক্রম ব্যাখ্যা করতে গেলে দেখো আমাদের খেয়াল করতে হবে এখানে নাইট্রোজেনগুলো, এটা হচ্ছে sp3 নাইট্রোজেন, এটা sp ডবল বন্ড আছে sp2 নাইট্রোজেন, আর এটা CN মানে ট্রিপল বন্ড, এটা হচ্ছে sp নাইট্রোজেন। এখন sp sp2 sp3 sp2 আর sp, এটা হলে কি হবে? দেখো ক্ষারকীয়তা মানে নিঃসঙ্গ ইলেকট্রন যে দান করা। আমি একটু বুঝিয়ে দিতে না, CH3 CH2 NH2, এটা রয়েছে CH3 CH ডবল ওয়ান NH, এই রয়েছে, আর CH3 CH2 C ট্রিপল ওয়ান N, এটা রয়েছে। এখন দেখো প্রত্যেকে নিঃসঙ্গ ইলেকট্রন যে দান করবে তাই এরা ক্ষারকীয়, কিন্তু এখানে sp3 হয় নাইট্রোজেনের তড়িৎ কম, তাই ইলেকট্রন দান করার ক্ষমতা বেশি। আর এটা sp হয়ে যাওয়ার জন্য কী হয়, এটা তড়িৎ অনেক বেড়ে যায়, তড়িৎ বাড়লে আর ইলেকট্রন সহজে দান করতে চাইবে না, তাই এটার ক্ষারকীয়তা সবচেয়ে কম, তাই এটা সবচেয়ে বেশি হবে, এটা মাঝামাঝি, আর এটার ক্ষারকীয়তা সবচেয়ে কম হবে। 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড কি আলোক সক্রিয়, ব্যাখ্যা করো। 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে দেখো আগে প্রথমে আমাকে স্ট্রাকচারটা বানাতে হবে, তাই না? প্রোপানোয়িক অ্যাসিড মানে 3টে কার্বন, প্রোপানোয়িক অ্যাসিড মানে COOH, 2 হাইড্রক্সি মানে 2 OH গ্রুপ দিয়ে দিলাম, তাহলে বাকিগুলো হচ্ছে হাইড্রোজেন দিয়ে দিতে হবে, এখানে একটা হাইড্রোজেন আর এটা 3টে হাইড্রোজেন। এটা কি আলোক সক্রিয় হবে? দেখো এই যে কার্বনটা আছে, এই কার্বন এর সঙ্গে দেখো 4টে গ্রুপ আলাদা, এই 4টে গ্রুপ সবই কিন্তু আলাদা আছে, তাই না? এই কার্বনের সঙ্গে যেহেতু 4টে গ্রুপ আলাদা আছে, তাই এটা হচ্ছে তোমার কাইরাল বা অ্যাসিমেট্রিক, অপ্রতিসম অণু। সুতরাং এটা যেহেতু অপ্রতিসম বা কাইরাল যৌগ, সুতরাং এটা আলোক সক্রিয় হবে। আচ্ছা, এবার দেখো আমরা 2018 সালে চলে যাই। জৈব যৌগে নাইট্রোজেনের উপস্থিতি নির্ণয়ের জন্য ল্যাসাইন পরীক্ষায় জৈব যৌগটিকে নিচের কোন ধাতুর সঙ্গে গলানো হয়? ল্যাসাইন পরীক্ষা করার জন্য অবশ্যই সোডিয়াম ধাতুর সঙ্গে গলানো হয়, সোডিয়াম ধাতুর সঙ্গে। নিচের কোনটি একটি কার্বঅ্যানায়ন? কার্বঅ্যানায়ন কী করে বুঝবো? অবশ্যই সেটা কার্বনের সঙ্গে অ্যানায়নটা হতে হবে, অর্থাৎ কার্বনের মাথায় নেগেটিভ চার্জ। এখানে মাইনাসটা দেখো অক্সিজেনের মাথায় আছে, CH3 CH2 মাইনাস, এখানে কার্বনের মাথায় নেগেটিভ, CH3 C ডবল মাইনাস, এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ, আর এখানে C6H5O মাইনাস, অক্সিজেনের মাথায় নেগেটিভ। তার মানে একমাত্র বিটাই দেখো কার্বনের মাথায় নেগেটিভ, তাই বিটা হচ্ছে কার্বঅ্যানায়ন। জৈব বিক্রিয়ায় কোন বিকারককে ইলেকট্রোফাইল বলা হয়? একটি উদাহরণ সহ দেখো। ইলেকট্রোফাইল কাদের বলা হয়? যেসব বিকারক ইলেকট্রন ঘাটতি সম্পন্ন এবং ইলেকট্রন সমৃদ্ধ অণু বা অ্যানায়ন থেকে ইলেকট্রন জোর গ্রহণ করে তার সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তাদের ইলেকট্রোফাইল বলে। যেমন ধর NO2 প্লাস একটি ইলেকট্রোফাইল, কারণ NO2 প্লাস হয়ে আছে, ইলেকট্রন ঘাটতি সম্পন্ন। আচ্ছা, এরপরে দেখো দুটো দিয়েছে, এটা IPC নাম করতে হবে, আমি এটা একটু করাচ্ছি। দেখো CH2 ডবল বন্ড CH, CH2 CH2 C ট্রিপল বন্ড CH, এই একটা আছে, আর একটা আছে CH3 CH ডবল বন্ড CH, CH2 C ট্রিপল বন্ড CH। আচ্ছা, এখানে দেখো দুটোই দেখো, এদিকে করলে 1 নম্বর, এদিকেও 1 নম্বর, তাহলে দুটোই যদি 1 নম্বর হয় তাহলে সেক্ষেত্রে নাম্বারিং ক্ষেত্রে দ্বিবন্ধন প্রাধান্য পায়। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা কার্বন, তাই হেক্স লেখার সময় দ্বিবন্ধন আগে, তাহলে 1 ইন, আর এটা 5 আইন, 5 আইন। আর এটার ক্ষেত্রে দেখো এদিক থেকে করলে এটা 1 হচ্ছে, এদিক থেকে করলে দ্বিবন্ধন 2, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে 1 2 3 4 5 6, যেহেতু এদিক থেকে গেলে দ্বিবন্ধন 1 পাচ্ছে। তাহলে এবার লিখবো কি, দেখো 6টা, সুতরাং হেক্স, হেক্স ইনটা আগে লিখতে হবে, 4 ইন, আর একে আইন, সুতরাং 1 আইন।
এইভাবে হচ্ছে নামকরণগুলো করতে হবে। আচ্ছা, এবার দেখো বেঞ্জিনের দুটি কেমিক্যাল গঠন এঁকে দেখাও। হ্যাঁ, একটি বোতলে বেঞ্জিন রাখা আছে, ওই বোতলের বেঞ্জিনে কি বেঞ্জিনের কেমিক্যাল গঠন দুটির অস্তিত্ব আছে? যুক্তিসহ উত্তর দাও। এখন দেখো বেঞ্জিনের কেমিক্যাল গঠন তো তোমরা জানো, এই হচ্ছে বেঞ্জিনের কেমিক্যাল গঠন। কীভাবে এটা একটা থেকে আরেকটা আসছে দেখো, এই বেঞ্জিনের গঠন, এটা এখানে আসছে, এটা এখানে আসছে, এইটা এই উঠে আসছে, ফলে কি হয় রিংয়ের মধ্যে পাই বন্ডগুলো ঘুরছে। এই দুটো কেমিক্যাল গঠন। এখন দেখো একটা বোতলে যদি বেঞ্জিন রাখা থাকে তাহলে এই দুটো কেমিক্যাল গঠনের কোনোটাই কিন্তু বেঞ্জিনে নেই। কারণ কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাল্পনিক গঠন, এই গঠনগুলো কাল্পনিক, এটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তাহলে অ্যাকচুয়াল বেঞ্জিন কোনটা? অ্যাকচুয়াল বেঞ্জিন হচ্ছে এই দুটোর হচ্ছে হাইব্রিড, এই দুটোর হাইব্রিড, অর্থাৎ দুটোকে এক জায়গা করলে কী হবে, এই পাই বন্ডটা সব জায়গায় ঘুরছে এরকম, এইটা হচ্ছে হাইব্রিড। অ্যাকচুয়ালি বোতলের মধ্যে এইটা রয়েছে হাইব্রিড, এই দুটো নেই। আচ্ছা, এরপর হলো CH3CCl আর CH3Cl এর মধ্যে জলে কোন যৌগটির অসম বিভাজন সহজে হয় এবং কেন? এখন জলে কোনটির অসম বিভাজন হবে? অসম বিভাজন মানে যেখানে অসম বিভাজন মানে কি হয়, একদিকে দুটো ইলেকট্রন চলে যাবে। এই একটা রয়েছে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড, আর একটা হচ্ছে CH3Cl। অসম বিভাজন মানে কি, দেখো যে বন্ডটার বিভাজন হবে সেই বন্ডের যে দুটো ইলেকট্রন, ধরো এই বন্ডটা CCl, তো এই বন্ডের যে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনই একদিকে চলে যাবে। এবার যেহেতু ক্লোরিনের তড়িৎ বেশি, তাহলে ইলেকট্রন দুটো ক্লোরিনের দিকে যাবে, ফলে একদিকে চলে গেলে হবে ক্লোরিনটা মাইনাস আর এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাচ্ছে, আর এটা Clটা মাইনাস হয়ে যাচ্ছে। এখন দেখো এইটা ঘটছে, আর এদিকে দেখো এটা যদি অসম বিভাজন হয় তাহলে কি হবে, এটা এদিকে গেল CH3 প্লাস আর Cl মাইনাস হবে। এখন দেখো এই দুটোর মধ্যে কোনটা ঘটবে? এখানে এই যে টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন এর স্থায়িত্ব আছে, কারণ কি এখানে এর সঙ্গে এই আলফা হাইড্রোজেন কটা আছে? 9টা, তাহলে 9 হাইপার কনজুগেশন হবে, এখানে 3, এখানে কোনো হাইপার কনজুগেশন হবে না, সুতরাং এটা স্থায়িত্ব আছে কিন্তু এটা স্থায়িত্ব নেই। তাই এইটার ক্ষেত্রে অসম বিভাজনটা সহজে হবে, কারণ এটা থেকে এটা তৈরি হলে এটা স্থায়িত্ব নেই, তাহলে তৈরি হবে কেন, তাই না? স্থায়িত্ব না থাকলে তৈরি হবে না, সুতরাং এটা সহজে তৈরি হবে, এটা অসম বিভাজনটা বেশি সহজে ঘটবে। 2019 সালে জেল ডাল পদ্ধতিতে জৈব যৌগে উপস্থিত নাইট্রোজেনের পরিমাণ নির্ণয়ের প্রথম ধাপে নাইট্রোজেন রূপান্তরিত হয়ে উৎপন্ন করে। জেল ডাল পদ্ধতিতে কী হয়, গাঢ় সালফিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করানো হয়, সেখানে অ্যামোনিয়াম সালফেট যৌগ তৈরি হয়। যে নাইট্রোজেন থাকে সেটা সালফিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট তৈরি করে। নিচের কোন অ্যালকেনটির সঙ্গে 1:1 অনুপাতে ক্লোরিন মিশিয়ে অতিবেগুনি রশ্মির সাহায্যে বিক্রিয়া ঘটালে একটি মাত্র ক্লোরিন প্রতিস্থাপিত যৌগ পাওয়া যাবে? এখন একটা মাত্র প্রতিস্থাপিত যৌগ পেতে গেলে ওই যৌগটার মধ্যে সব হাইড্রোজেনগুলো একই রকম হতে হবে, অর্থাৎ সমতুল্য। আমি দেখাচ্ছি, দেখো এখানে যেগুলো দিয়েছে প্রোপেন, প্রোপেনের মধ্যে দেখো সব হাইড্রোজেন একই রকম নেই, এই দুটো হাইড্রোজেন একই রকম এ, কিন্তু এইটা হচ্ছে আলাদা বি, তাহলে এখানে দুই রকমের তৈরি হবে, সুতরাং এটা ক্যান্সেল। এবার দেখো পেন্টেন যেটা আছে, পেন্টেন যেটা আছে পেন্টেন, এখানেও দেখো এই হাইড্রোজেন দুটো একই রকম এ, আবার এই দুটো একই রকম বি, আর এইটা আরেক রকম সি, এখানে 3 ধরনের হাইড্রোজেন আছে, সুতরাং এখান থেকে একটা মনোক্লোরো যৌগ তৈরি হবে না। এবার দেখো আইসোপেন্টেন মানে কীরকম, আইসো গ্রুপ কাকে বলা হয়, এই গ্রুপটাকে বলা আইসো। এবার পেন্টেন মানে 5টা কার্বন, সুতরাং এটা এই হবে। এখানে দেখো এই দুটো একই রকম আছে এ, হ্যাঁ, তার সঙ্গে এটা আলাদা বি, এটাও আলাদা সি, এটা আলাদা ডি, তাহলে এখানে তোমার 4 রকমের আছে, সুতরাং এটাও হলো না। এবার দেখো নিওপেন্টেনটা কীরকম যৌগ, নিওপেন্টেনটা এইটা, কার্বনের 4 দিকে 4টে CH3, এইটা একমাত্র তোমার দেখো সবগুলো হাইড্রোজেন সমতুল্য, ফলে এখান থেকে তোমার ক্লোরিন বিক্রিয়া করালে একটা মাত্র মনোক্লোরো যৌগ তৈরি হবে, সুতরাং এটা হচ্ছে উত্তরটা। তাহলে এটা নিওপেন্টেন। আর CH3CH11C CH3 যৌগটিতে
C2C3 কার্বনের সংকরণ অবস্থা কী হবে? আচ্ছা, এটা দেখো যৌগটা লিখছি, CH3 CH ডাবল ওয়ান সি CH3 এই। এখন কোন দিক থেকে নাম্বারিং করবো? যে দিক থেকে করো একই ব্যাপার, তাই না? এটা তো যে দিক থেকে করো হিসেব মতো একই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 1 2 3 4 5 C2 আর C3। C2 মানে এটা দেখো এর পাশে দ্বিবন্ধন আছে, একটা পাই বন্ড, সুতরাং এটা sp2। আর এই যে কার্বনটা দেখো এস থেকে এদিকে একটা পাই বন্ড আছে, এদিকে একটা পাই বন্ড, দুটো পাই বন্ড আছে, সুতরাং এটা sp হবে। সুতরাং এটা sp2 আর sp, অপশান ডি। CH3CN যৌগটি নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল উভয় হিসেবে কাজ করে কেন? এটা 2015 সালে পড়েছিল, অলরেডি আলোচনা করে দিয়েছি। অ্যাসিটিক অ্যাসিড এবং মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি বেশি আম্লিক এবং কেন? আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করি। দেখো, এটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, আর অ্যাসিটিক অ্যাসিড হলো এটা। আগেই আলোচনা করেছি যে অ্যাসিডের অ্যাসিড ধর্ম কিসের দ্বারা ব্যাখ্যা হয়? এই OH বন্ধন থেকে যত সহজে H+ নির্গত হবে, তাই না? আর সেটা কখন হবে? যখন অক্সিজেন ইলেকট্রন বেশি টানবে, তত H+টা সহজে নির্গত হবে। এখানে দেখো ক্লোরিনের মাইনাস এফেক্ট রয়েছে। ক্লোরিনের মাইনাস এফেক্টের জন্য কী হবে? অক্সিজেনের ইলেকট্রন টানার প্রবণতা বেড়ে যাবে, কারণ ওই মাইনাস এফেক্টের জন্য অক্সিজেনের মাত্রা ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, ফলে OH বন্ধন থেকে বেশি মাত্রা ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টানবে। কিন্তু এখানে কি হচ্ছে? CH3 প্লাসে এফেক্ট দিচ্ছে। প্লাসে এফেক্ট দিয়ে কি হচ্ছে? অক্সিজেনের মাত্রা ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে। ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে তখন OH বন্ধন ইলেকট্রন কম মাত্রায় টানবে, ফলে H+টা কম নির্গত হবে, সুতরাং এটার অ্যাসিড ধর্ম বেশি হবে। আচ্ছা, এরপরে বলেছে দেখো অ্যালাইল ক্যাটায়ন এবং এটা হচ্ছে সাইক্লোহেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন, দুটোর মধ্যে কার স্থায়িত্ব বেশি হবে? অবশ্যই দেখো স্থায়িত্ব আমরা যদি দেখি, এটার মধ্যে শুধু একটা রেজোন্যান্স হবে, এটার মধ্যে এক ধরনের রেজোন্যান্স, দুটো ক্যানোনিক্যাল গঠন। কিন্তু এটা যখন রেজোন্যান্স করবে দেখো অনেকগুলো ক্যানোনিক্যাল গঠন হচ্ছে, এতগুলো ক্যানোনিক্যাল গঠন, সুতরাং এটার ক্ষেত্রে যেহেতু ক্যানোনিক্যাল গঠনটা বেশি, হ্যাঁ, তাই এটা হচ্ছে বেশি স্থায়ী। আর আরেকটা তোমাদের জানো কি জানো না, এটা অ্যারোমেটিক যৌগ একটা, এখানে 4n+2 পাই ইলেকট্রন আছে, তাই এটা অ্যারোমেটিক যৌগ, তাই এটা বেশি স্থায়ী। আচ্ছা, এবার দেখো রেজোন্যান্স শক্তি বলতে কী বোঝায়? তত্ত্বীয় গণনার সাহায্যে প্রাপ্ত কোনো অণুর সবচেয়ে সুস্থির ক্যানোনিক্যাল গঠনাকৃতির অন্তর্নিহিত শক্তি এবং পরীক্ষার সাহায্যে প্রাপ্ত রেজোন্যান্স হাইব্রিডের অর্থাৎ প্রকৃত অণুর অন্তর্নিহিত শক্তির যে পার্থক্য, তাকে অণুটির রেজোন্যান্স শক্তি বলা হয়। ধরো তোমার আমরা একটা রেজোন্যান্স লিখছি, দেখো CH3OH অ্যাসিটিক অ্যাসিড, এটা রেজোন্যান্স করলে এরকম তৈরি হবে, O-OH। এখন এই দুটো হচ্ছে দেখো, দুটোই হচ্ছে ক্যানোনিক্যাল গঠন, দুটো শক্তি কিন্তু সমান নয়। এই দুটোর মধ্যে দেখা যায় এটা স্থায়িত্ব বেশি, কারণ কি এটা প্রসম, ফলে দেখা যায় দুটোর শক্তি এইরকম, এটা 1 লিখছি, এটা 2 লিখছি, তাহলে এটা 1 এটা 2, এদিকে শক্তি এনার্জি। ওকে, অ্যাকচুয়ালি দেখো এই দুটোর কোনোটাই কিন্তু অ্যাসিডিক অ্যাসিড নয়, তাহলে অ্যাসিডিক অ্যাসিড কোনটা? এই দুটোর হচ্ছে হাইব্রিড। তাহলে হাইব্রিডটা কেমন হবে? হাইব্রিডটা এরকম হবে, হাইব্রিডটাতে এখানে হচ্ছে ইলেকট্রন থাকবে, এখানেও ইলেকট্রন থাকবে, অর্থাৎ এই পাই বন্ড এখানে আর এখানে দুটো থাকছে, এখানে ডেল্টা মাইনাস, এখানে ডেল্টা প্লাস। এই হচ্ছে অ্যাকচুয়ালি হাইব্রিড। এর শক্তি কিন্তু সবচেয়ে কম, এর শক্তি অনেক কম এখানটা। এটা হাইব্রিডটাকে 3 লিখলাম, এটা হচ্ছে 3, এটা হাইব্রিড। ওকে, এখন দেখো হাইব্রিডের শক্তি সবচেয়ে কম, আর এই দুটো ক্যানোনিক্যাল গঠন তার মধ্যে একের শক্তি কম, তাহলে এই দুটো ক্যানোনিক্যালের মধ্যে যার শক্তি কম তার সঙ্গে রেজোন্যান্স হাইব্রিডের যে শক্তির পার্থক্য তাকে বলে রেজোন্যান্স শক্তি। এইটা হচ্ছে রেজোন্যান্স শক্তি, রেজোন্যান্স শক্তি। তাহলে কি বললাম? কোনো একটা রেজোন্যান্সের যত ক্যানোনিক্যাল গঠন আছে তার মধ্যে যার শক্তি সবচেয়ে কম তার সঙ্গে রেজোন্যান্স হাইব্রিডের অর্থাৎ প্রকৃত অণুর যে শক্তির পার্থক্য, শক্তির ডিফারেন্স, সেটা হচ্ছে রেজোন্যান্স শক্তি। CH3Cl আর CH3CCl এর সঙ্গে পৃথকভাবে জলীয় NaOH এর বিক্রিয়া করালে
দুটি ক্ষেত্রে বিক্রিয়া কৌশল সহ আলোচনা করো। কি ঘটবে বিক্রিয়া কৌশল সহ আলোচনা করো। এখন এটা দেখো তোমাদের বিক্রিয়া যেটা রয়েছে, CH3Cl, এটার মধ্যে যদি NOH দেওয়া হয় তাহলে কী হবে, OH মাইনাস এই CH3Cl এর ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, এই ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, সিএলটা উঠে যাবে, ফলে এটা একটা SN2 বিক্রিয়া হবে। এটা নিউক্লিওফাইল, যেহেতু এটা OH মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, নিউক্লিওফাইল গিয়ে এই ইলেকট্রোফিলিক সেন্টারে কেন্দ্র অ্যাটাক করছে। এটা যেহেতু তোমার ডাইরেক্ট অ্যাটাক হচ্ছে, এটা অ্যাটাক করছে, এটা বেরিয়ে যাচ্ছে, দুজনে অংশগ্রহণ করছে, তাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটা সাবস্টিটিউশন কারণ কি, এটার জায়গায় ওই বসে পারবে, তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, আর একসঙ্গে দুজনে অংশগ্রহণ করছে তাই বায়োমলিকুলার। সুতরাং এটা হচ্ছে তৈরি হবে OH আর CH3, SN2 হলো। আর যখন হচ্ছে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড হবে CH3CCl, এক্ষেত্রে যখন আমরা NOH দেবো, এটা হবে SN1। অর্থাৎ এখানে দুটো ধাপে ঘটে। প্রথম ধাপে কী হয়, এই সিএলটা বেরিয়ে গিয়ে এটা টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এটা হচ্ছে স্লো ধাপ, ধীরে ধীরে ঘটে। এখন এই স্লো ধাপে দেখো মাত্র একজন অংশগ্রহণ করছে, তাই এটা SN1। আর দ্বিতীয় ধাপে কী হবে, দ্বিতীয় ধাপে দেখো এই টারসিয়ারি বিউটাইল যে কার্বোক্যাটায়ন আছে এর সঙ্গে আবার OH মাইনাস বা জল গিয়ে যোগ হবে, গিয়ে এটা তৈরি হবে টারসিয়ারি বিউটাইলের হোল 3COH। তাহলে এটা দেখো টারসিয়ারি বিউটাইলের স্থায়িত্ব আছে বলে কিন্তু এটা প্রথমে এটা একা ভেঙে গিয়ে এটা তৈরি হলো। এটার ক্ষেত্রে স্থায়িত্ব নেই, এখান থেকে সিএল যে ভেঙে গিয়ে মিথাইল কার্বোক্যাটায়ন হবে তার স্থায়িত্ব নেই, তাই এক্ষেত্রে SN1 হবে না, এক্ষেত্রে SN2 হবে। আর এক্ষেত্রে SN1 কেন, কারণ এটার স্থায়িত্ব আছে, এখান থেকে সিএল বেরিয়ে গেলে স্থায়িত্ব আছে, তাই এক্ষেত্রে প্রথমে সিএল বেরিয়ে যাবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে, তারপরে কার্বোক্যাটায়নের সঙ্গে এটা যোগ হবে, এটা হচ্ছে ফাস্ট, দ্রুত। তাহলে এখানে যেহেতু দেখো এটা খুব এটা সিঙ্গেল ঘটছে, এটা দ্রুত ঘটছে, এখানে একজন অংশগ্রহণ করছে, তাই এটা SN1। আচ্ছা, এরপরে দেখো 2020-21 তো প্রশ্ন হয়নি কিছু, 2022 সালের প্রশ্ন দেখো, তীব্রতর নিউক্লিওফাইল কোনটা হবে। তীব্রতর নিউক্লিওফাইল এক্ষেত্রে সবচেয়ে C2OH5O মাইনাস, অর্থাৎ ইথক্সাইড, এটা সবচেয়ে বেশি নিউক্লিওফাইল হবে। নিচের কোনটি SN2 বিক্রিয়া অংশগ্রহণ করে। SN2 বিক্রিয়া অংশগ্রহণ কারা করবে, যেখানে হচ্ছে তোমার ব্যাক সাইডটা ফ্রি রয়েছে, অর্থাৎ এটা এই যে CH3CH2Cl বিয়ার, এটা অনেকটা প্রাইমারি কার্বোক্যাটায়ন, এটা স্থায়ী, এটা হচ্ছে ব্যাক সাইডটা, অর্থাৎ SN2 অ্যাটাক সহজ হবে। টারসিয়ারি ক্ষেত্রে SN1 হয়, এটা SN2 হয় না, আর এটা নিওপেন্টাইল, এটার ক্ষেত্রেও হয় না, অর্থাৎ সিটা সঠিক উত্তর। নিচের অ্যানায়নগুলিকে ক্ষারকীয়তা বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। ক্ষারকীয়তা বৃদ্ধি দেখো, ক্ষারকীয়তা মানে হচ্ছে তোমার প্রোটন গ্রহণ করা, তাই না, কে কত প্রোটন সহজে গ্রহণ করতে পারবে। এটা যেহেতু sp3 কার্বন, sp3 অ্যানায়ন, সাথে এটা সহজে ইলেকট্রন গ্রহণ করবে, এটা সহজে ইলেকট্রন গ্রহণ করবে, কারণ এটা তড়িৎ বেশি তো sp, ফলে এ সহজে প্রোটন গ্রহণ করতে চাইবে না, অর্থাৎ এ সহজে ইলেকট্রন দিতে চাইবে না। ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্রতর আম্লিক কেন, এটা হচ্ছে 2016 সালে আলোচনা হয়েছে। আচ্ছা, এই যে যৌগটা দিয়েছে এটা আগেও হয়েছে, প্রোপেন 1-2-3 ট্রায়াল, এটা আগেই আলোচনা হয়েছে। আচ্ছা, এবার যেটা গঠন সংকেত N মিথাইল প্রোপান 2 অ্যামিন, এটা কীভাবে করবে দেখো, N মিথাইল প্রোপান 2 অ্যামিন, প্রোপান 2 অ্যামিন, প্রোপান মানে এতে 3টে, 2 অ্যামিন মানে 2 নাইট্রোজেন, আর N এর সঙ্গে মিথাইল, তাহলে এর সঙ্গে মিথাইল একটা দিতে হবে, এই, আর একটা হাতে হাইড্রোজেন বসবে। এবার বাকিগুলো এখানে হাইড্রোজেন দিয়ে দাও, CH3 CH CH3, এই হচ্ছে তোমার তৈরি হয়ে গেল। জৈব যৌগে নাইট্রোজেন এবং সালফার উভয়সী উপস্থিত হলে রাসায়নিক প্রক্রিয়ায় কোন আয়ন পাওয়া যায়, এটা আগেও আলোচনা হয়েছে, থায়োসায়ানাইড আয়ন পাওয়া যায়। 2 বিউটিনের কতগুলি সমবায়বী সম্ভব, গঠনচিত্র উল্লেখ করো এবং তারা কী ধরনের সমবতা দেখায়। 2 বিউটিনের দুটি সমবায় সম্ভব, দেখো এটা CH3 দুটো একদিকে আছে cis2 বিউটিন, আর CH3 দুটো বিপরীত দিকে আছে trans2 বিউটিন, এরা হচ্ছে জ্যামিতিক সমবায়তা দেখায়। একটি ইলেকট্রোফাইলের নাম ও সংকেত, একটা ইলেকট্রোফাইলের নাম হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, সংকেত Na2+। সুতরাং দেখো আমরা পুরো এই চ্যাপ্টারটা আলোচনা করলাম, আশা করছি তোমাদের
বুঝতে পেরেছো? কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং এরপরে তোমাদের কোন চ্যাপ্টারটা দরকার, পুরো উত্তর সলিউশন দরকার কোন চ্যাপ্টারটা, সেটা তোমরা কমেন্ট করে জানিও। ওকে।